আজকে আমরা তাপের শেষাংশটা দেখব, মানে শেষ পর্ব একটু আলোচনা করতে চলেছি আমরা। তো সেখানে আগের দিন লাস্ট যেখানে শেষ করেছিলাম আমরা সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প বোঝার চেষ্টা করেছিলাম। মানে বিষয়টা এরকম ছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ কোনো আয়তন যদি বায়ু থাকে তার মধ্যে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকলে যদি যতটা থাকার দরকার যদি ঠিক ততটাই থাকে তাহলে যে বাষ্প হবে সেটাকে সম্পৃক্ত বাষ্প বলেছিলাম। আর যদি ঠিক সেটা যদি না থাকে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। তবে সাধারণভাবে যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় বা সব সময়ই বলতে পারি যে মানে সব সময় কিন্তু সম্পৃক্ত বাষ্প হয় না, মানে অসম্পৃক্ত বাষ্পই কিন্তু সর্বদাই দেখা যায় আশেপাশে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে বায়ুমণ্ডলে সবসময় কিছু পরিমাণ জলীয় বাষ্প কিন্তু থাকছে এবং সাধারণ অবস্থায় সেই বাষ্প সবসময়ই অসম্পৃক্ত থাকে। কিন্তু যখন রাত্রেবেলা যখন হচ্ছে তখন বিকিরণ পদ্ধতিতে কি করছে, বিভিন্ন বিকিরণ হতে পারে বা আদার্স যে প্রসেসগুলো আছে সেই প্রসেসে ভূপৃষ্ঠ ঠান্ডা হচ্ছে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল সেটাও ঠান্ডা হতে থাকছে। এর ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ধারণ ক্ষমতা যদি কমে যায় তাহলে বায়ুমণ্ডল তাহলে কী করছে, তার মধ্যে যতটা জলীয় বাষ্প ছিল তাহলে পরিমাণ যেহেতু আয়তন কমে যাচ্ছে তাহলে যতটা পরিমাণ অ্যাকচুয়াল জলীয় বাষ্প ছিল সেই পরিমাণে এক সময় দেখা যাবে যে যতটা থাকার দরকার ততটাই ওর মধ্যে হয়ে গেল, যেহেতু আয়তন কমছে। তো সেই কারণে বলছে যে একটা নির্দিষ্ট উষ্ণতা আসবে যে উষ্ণতাতে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তারপরে যতটা ছিল ততটার দ্বারাই যতটা যে পরিমাণ জলীয় বাষ্প ছিল কিন্তু আয়তন আগে বেশি ছিল এবং যত সময় যাচ্ছে রাত বাড়ছে এবং তত কী হচ্ছে, ভূপৃষ্ঠ সেই বিকিরণ পদ্ধতিতে ঠান্ডা হচ্ছে এবং তার ফলে হচ্ছে কি বায়ুমণ্ডলগুলো কী করছে, ধীরে ধীরে তাদের আয়তনের পরিমাণও কমে যাচ্ছে। পরিমাণ যদি কমে তখন তাহলে আলটিমেটলি কী হচ্ছে যে পরিমাণ আমার জলীয় বাষ্প ছিল ঠিক ততটাতেই ও হচ্ছে সম্পৃক্ত হয়ে গেল। তো সেই যে উষ্ণতায় এটা সম্ভব সেই উষ্ণতাকে ওই বায়ুর সূচকাঙ্ক বলা হয়। তাহলে এবার এরা কী দেখেছে দেখি একবার, বলছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু, একটা ফিক্সড উষ্ণতা ধরলাম যে বললাম যে সেটা 20 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস, সেই উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু ধরলাম একক আয়তন কোনো বায়ু ছিল তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, মানে যে পরিমাণ আগে ছিল সেটাই থাকবে জলীয় বাষ্পটা, কিন্তু পরিমাণটা দেখা গেল যে আমার কাছে 2 একক আয়তন ছিল কিন্তু জলীয় বাষ্প একটা ধরলাম একটা এক্স ইউনিট জলীয় বাষ্প ছিল ভেতরে, কিন্তু 2 এককে জলীয় বাষ্প যদি এক্স থাকে সেটা সম্পৃক্ত হয় না। দেখা গেলো আয়তন যদি সেটা 1.5 একক হয় তাহলে সেটা হচ্ছে তখন জলীয় বাষ্পটা এক্স একক দ্বারা সম্পৃক্ত হয়। ঠিক দেখা যাচ্ছে যে তাহলে আয়তন যখন কমতে কমতে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে যখন এটা আয়তনও কমতে থাকছে কিন্তু জলীয় বাষ্প যেহেতু ফিক্স থাকছে তার মধ্যে আলটিমেটলি দেখা যাবে সম্পৃক্ত পরিণত হবে। তো সেটাই বলছে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলা হয়। ঠিক সেখান থেকে পড়ব যে আর্দ্রতা ব্যাপারটা কি। আর্দ্রতা দেখা যায় নর্মাল যে আমরা দেখি যে শীতকালে আর্দ্রতা একরকম থাকে, আবার আমাদের যে বর্ষাকালে একরকম থাকে, গ্রীষ্মকালে একরকম থাকে, সেরকম থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলে যেটা মাথায় রাখতে হবে যে সর্বদাই কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকছে। সেটা জলীয় বাষ্প কী হচ্ছে, জলীয় বাষ্প আমরা জানি যে বাষ্পায়ন প্রসেসের জন্য সেটা সমুদ্র হতে পারে, পুকুর, নদী, মানে যে কোনো জলাশয় থেকে জলীয় বাষ্প কী হচ্ছে পরিণত হয়ে মানে ওপর দিকে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে, মানে হিট হচ্ছে, হিট প্রাপ্ত হয়ে বায়ুমণ্ডলে মিশছে হালকা হয়ে। এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কী হয়েছে সব সময় কিন্তু এক থাকে না, কখনো এটা দেখি বেশি হচ্ছে আবার কখনো দেখছি কমে যাচ্ছে। তাহলে এই বায়ুতে যে কী পরিমাণ জলীয় বাষ্প থাকে তা সেটাই হচ্ছে মানে ওই পরিমাণটা যতটা থাকছে সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা বোঝায়। বর্ষাকালে সাধারণত দেখা যায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই বর্ষাকালে কিন্তু আর্দ্রতার পরিমাণও বেশি। ঠিক উল্টোভাবে বলতে পারি শীতকালে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই শীতকালে বায়ুর আর্দ্রতা অনেক কম হয়। এবং বায়ুর আর্দ্রতা যদি বেশি হয় তাকে বলছি আমরা তখন যে মানে ভিজে বায়ু, এবং যদি বায়ুর আর্দ্রতা যদি কম হয় তাহলে তাকে আমরা বলি শুষ্ক বায়ু। মানে এরকমভাবে কিন্তু এই আর্দ্রতা ব্যাপারটাই এসছে, অর্থাৎ কীরকমভাবে জলীয় বাষ্প থাকছে, কতটা জলীয় বাষ্প থাকছে তার উপর ডিপেন্ড করে এই আর্দ্রতা টার্মটা কিন্তু ইউজ করা হয়। অর্থাৎ বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হলে কিন্তু বায়ুর আর্দ্রতা সর্বাধিক হয়, মানে যতটা থাকার কথা ছিল ঠিক যদি ততটাই থাকে তাহলে সেটা তখন বলবো এই বায়ুটা সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ আর্দ্রতা যদি বায়ু যদি সম্পৃক্ত হয় তাহলে বায়ুর আর্দ্রতা সর্বাধিক হবে। এবং এরপরেই কিন্তু দেখা যায় যে তখন শিশির, কুয়াশা বা মেঘ এই জাতীয় জিনিসগুলো কিন্তু প্রাকৃতিক যে ঘটনা সেটা কিন্তু ঘটতে থাকে।
ঠিক সেখান থেকে পড়বো শিশির জিনিসটাকে। শিশির হচ্ছে, আমরা একটু আগে শিশিরাঙ্ক বুঝলাম যে যতটা পরিমাণ জলীয় বাষ্প মানে আগে ছিল ভেতরে এবং সেটা সম্পৃক্ত হলো এবং দেখা গেলো আয়তনের পরিমাণ তো কমতে থাকছে বললাম, তাহলে এবার দেখা গেলো সেই আয়তন আরও কমতে থাকলো। তাহলে আলটিমেটলি কী হবে, যদি আয়তন যদি কমতে থাকে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ তো ফিক্সড ওর মধ্যে ছিলই, তাহলে প্রথমে ছিল সেটা অসম্পৃক্ত, এবার সেটা কী হচ্ছে সম্পৃক্ত, দেন কী হবে এবার, তাহলে যেহেতু যতটা পরিমাণ আয়তন রয়েছে তার থেকে বেশি পরিমাণ ভেতরে জলীয় বাষ্প হয়ে গেল, তাহলে তখন কি হবে সেটা, তখন সেটা অতিবৃত্ত হবে। তাহলে এক্সেস যেটা থাকছে জলীয় বাষ্পটা সেটা কি হচ্ছে, সেটা তখন কিন্তু ওটা ঘনীভূত হয়ে যাবে, ঘনীভূত হয়ে গিয়ে জলকণায় রূপান্তরিত হবে এবং সেটা ঘাসের আগা বলো বা গাছের পাতা বলো সেখানে কিন্তু জমা হয় এবং এই জলকণাগুলোকেই কিন্তু আমরা শিশির বলে থাকি। তাহলে শিশিরটা ব্যাপারটা কি, শিশির হচ্ছে মাথায় রাখতে হবে বায়ুর যখন উষ্ণতা শিশিরাঙ্কের নিচে যাবে তখন বায়ু মধ্যস্থ কিছু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় রূপান্তরিত হবে এবং ঘাসের আগায় ও গাছের পাতায় এটা জমা হবে। এই জলকণাগুলোকেই শিশির বলা হয়। এখান থেকে পড়ব পরেরটা কুয়াশা। কুয়াশা জিনিসটা কি, কুয়াশা হচ্ছে যে ভূপৃষ্ঠের ওপর অনেকখানি জায়গায় বাতাসের উষ্ণতা যখন কমে যাচ্ছে তখন বাতাস কী করছে, মানে বায়ুটা তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হচ্ছে, এটা বুঝলাম। এবং এই বায়ুর উষ্ণতা শিশিরাঙ্ক যদি নিচে নেমে যায় তখন বায়ু মধ্যস্থ কিছু পরিমাণ জলীয় বাষ্প আমরা বললাম ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে বাতাসে তখন কি হচ্ছে ভাসমান, মানে বাতাসের মধ্যে সর্বদাই কিছু ধূলিকণা বিদ্যমান থাকে, মানে ভেসে বেড়াচ্ছে, তখন এই ধূলিকণাগুলোকে ওরা কিন্তু আশ্রয় করবে, সেই জলীয় বাষ্পগুলো আশ্রয় করে তখন বাতাসে আরামসে ভাসতে থাকবে এবং এইকেই বলা হচ্ছে কুয়াশা। এবং শহরাঞ্চলে কিন্তু এরকম দেখে কিন্তু আমরা ধোঁয়াশার সৃষ্টি হয়, আমরা জানি সেই ধোঁয়ার যে ব্যাপারটা সেখান থেকে তো ধোঁয়াশাও সৃষ্টি হয় এই একই প্রসেসে। তো এই হচ্ছে জিনিস, সেখান থেকে পড়ার মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে শিশিরাঙ্কটা বুঝলাম, আর্দ্রতা বুঝলাম, শিশির বুঝলাম, কুয়াশা বুঝলাম। চারটে জিনিসই ভালোভাবে রেডি করে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু দেয় এর মধ্যে কিছু না কিছু কোশ্চেন। এরপরে যে আইটেমটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে 6.5-এ যেটা রয়েছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ জিনিসটাকে সেটা বোঝার চেষ্টা করছে। ইন জেনারেল আমরা দেখে থাকি যে কোনো তরল পদার্থকে যদি আমরা হিট করি বা উত্তপ্ত যদি করলে দেখব তরলের আয়তন বৃদ্ধি পাবে এবং যদি শীতল করলে সে আয়তনটা কমে যাবে। এটাই হচ্ছে তরলের একটা সাধারণ নিয়ম, কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম দেখা যায়। সেটা কি হয়, জলের উষ্ণতা দেখা যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে যদি ধীরে ধীরে উত্তপ্ত করা হয় তাহলে দেখব জলের আয়তন বৃদ্ধি পাবে না, তার পরিবর্তে জলের আয়তন দেখব ক্রমশ কমতে থাকবে এবং 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত জলের এই আয়তন হ্রাস প্রাপ্তই হতে থাকবে এবং 4 ডিগ্রিটা যেই ক্রস করে যাবে এরপর উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে অন্যান্য যে তরল যেরকম বিহেভিয়ার করে এও সেরকম বিহেভিয়ার করবে, অর্থাৎ আয়তন তখন বাড়তে থাকবে। তাহলে বিষয়টা কি বুঝলাম, বিষয়টা হচ্ছে অন্যান্য তরল পদার্থ যদি থাকে সেই তরল পদার্থ কী হবে 0 থেকে 4 ডিগ্রি অবধি বাড়তে থাকবে, কিন্তু জল কি করবে, জলের আয়তন কিন্তু 0 থেকে 4-এর মধ্যে বাড়বে না, ও কমে যাবে। ও বাড়বে ঠিক, আদার্সরা যেরকম 4 থেকে 4-এর পরেও যেরকম বাড়তে থাকে বা 0 থেকে 4-এও বাড়তে থাকে, কিন্তু জল করবে কি 0 থেকে 4 কমে যাবে, দেন 4 ডিগ্রির পর থেকে এটা কিন্তু আবার একই রকম অন্যান্য তরলের মতো বিহেভিয়ার করবে, মানে 4 ডিগ্রি পর থেকে আয়তন বৃদ্ধি পাবে। ঠিক জলের এই রকম যে একটা ঘটনা, মানে এইরকম একটা ব্যতিক্রমী ঘটনা, সেইটাকেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। সেটাই বলছে এখানে যে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার ব্যবধানে জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন, একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। এবং এর ওপর বেস করে এখানে দেখা যাচ্ছে একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফটা দেখতে হবে 6.7-এ। একদিকে প্লটিং করেছে 1 গ্রাম জলের আয়তন ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর রেখেছে জলের আয়তন উষ্ণতা লেখো, মানে যে উষ্ণতাকে নিয়েছে এখানে, যে উষ্ণতা লেখো যেটা আছে উষ্ণতা, এবং সেখানে দেখা যাচ্ছে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যখন যাচ্ছে তখন এই ভ্যালুটাও লক্ষ্য রাখতে হবে, 1.4 দিয়ে 2 করেছে এবং সেটা দেখা যাচ্ছে যখন 4 ডিগ্রি অবধি আসছে তখন সেটা 1-এ টাচ করছে, করে ওটা বাড়ছে। তার মানে কি, তার মানে আয়তনটা ওই 1.4 পরে 2 সেটা কিন্তু ছিল 0 ডিগ্রিতে, তারপর যত টেম্পারেচার বাড়ছে 4 ডিগ্রি অবধি কিন্তু নিচের দিকে নামা শুরু করলো গ্রাফটা, এবং ঠিক 4 ডিগ্রি পর থেকে ওর আয়তন কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করলো, সেখানে আবার সেটা উপর দিকে রাইজ করলো। ঠিক এটা হলো জলের আয়তন উষ্ণতা লেখো। পাশেই একটা যে রয়েছে সেটা হচ্ছে জলের ঘনত্ব উষ্ণতা লেখো, ঠিক উল্টো, মানে এটা ওপরভাবে উঠবে এটা। সেটা কি, তাহলে জলের তাহলে ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে সর্বাধিক হবে এবং সেটাই আছে 4 ডিগ্রিতে সেই সর্বাধিক যে ভ্যালুটা সেটা 1, সেখানে গিয়ে টাচ করবে এবং 4 ডিগ্রির পর থেকে সেটা হচ্ছে কি নিচের দিকে ডাউনওয়ার্ডস হবে। তো সেটাই ব্যাপার যে 0 থেকে 4 ডিগ্রি অবধি জলের ঘনত্ব কী হচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে এবং 4 ডিগ্রি পর থেকে জলের ঘনত্ব হ্রাস পাচ্ছে, অর্থাৎ আয়তনের সাথে ঘনত্বের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেই কারণে এটা হয়।
পরীক্ষায় একটা কোশ্চেন দেয় যে জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলে কি সুবিধা হয়। তো সুবিধা বলতে বেসিক্যালি যেটা হয়, শীত প্রধান দেশ, সেখানে কি হয়, সেখানে খুব ঠান্ডার সময় জলাশয়ের জলের উপরিভাগটা তখন কী হয়, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গিয়ে তখন আয়তনটা তার কমে যাবে এবং জলটাও তখন ভারী হয়ে যায়, তখন সে নিচের দিকে চলে যায় জলটা, এবং নিচের দিকে অপেক্ষাকৃত গরম জল সেটা ওপর দিকে উঠে আসার চেষ্টা করে এবং ওপরে উঠেও আসে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, যেটা ওপর দিকে ছিল সেটা ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে নিচের দিকে নামলো, নেবে আবার সেটা কী হচ্ছে, নিচের যে গরম জল সেটা ওপর দিকে এলো, এবং এরকম প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। এবং হতে হতে যে জলের টেম্পারেচারটা, পুরো জলাশয়ের উষ্ণতা একসময় এসে 4 ডিগ্রি সেলসিয়াসে আসে। সে সময় কি হয়, ওপরে যে জলাশয়ের উপরিভাগের যে অংশটা, সেখানে জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসের কম হলে জলের আয়তন বাড়ে এবং জল হালকা হয়। তখন ওপরের জল আর নিচে নামতে পারে না। তো ওপরের জল যেহেতু নিচে নামছে না, তাহলে নিচের জলগুলো কী থাকছে ওখানে, ওরাও ওপরে উঠতে পারছে না। সুতরাং ওপরের জলের উষ্ণতা ধীরে ধীরে 4 ডিগ্রি থেকে কমে নিচের দিকে নামছে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি করে 0 ডিগ্রি আসছে। এবং 0 ডিগ্রিতে যখন আসে তখন সেটা কিন্তু জল জানি বরফে রূপান্তরিত হবে, তখন পরিণত হলো। শুধু এবার জল অপেক্ষা হালকা বলে যে বরফ কী করছে, জল ওপরেই ভাসতে থাকে জানি আমরা, মানে বরফ যেহেতু হালকা তাই ওপরে ভাসছে, এবং ক্রমশ বরফের স্তর পুরু হতে থাকছে। বরফ আবার তাপের কুপরিবাহী বলে সেটা কী করছে, নিচের জল থেকে ওপরের ঠান্ডা বায়ুতে বেশি তাপ পরিবহন করতে পারছে না, যেহেতু যে বরফ হচ্ছে তাপের কুপরিবাহী। তাই ওপরের বরফের স্তর পুরু হতে থাকলেও কিন্তু নিচের দিকে কিন্তু জলের ওই টেম্পারেচার কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ডস থাকছে, মানে ওপরে 0 ডিগ্রি থাকে এবং এটা কিন্তু তখন বাড়তে থাকে নিচের দিকে। অর্থাৎ যেমন ফিগারে দিয়েছে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2, 3, 4 ডিগ্রি, এরকম নিচের দিকে কিন্তু জলের উষ্ণতা, ওপরেরটা কিন্তু বরফের আস্তরণ রয়েছে, এবার নিচের দিকে কিন্তু জল কিন্তু নর্মালি ইনট্যাক্ট জলের মতোই আছে। ফলে নিচের জল কখনোই কিন্তু বরফে পরিণত হতে পারে না। এই কারণেই এই মাছ বা অন্যান্য যে জলচর প্রাণী থাকে তারা শীতের দিনেও কিন্তু খুব অনায়াসেই বেঁচে থাকে। তার মানে সুবিধাটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের, সেটা হচ্ছে এই যে শীতপ্রধান দেশে যে জলচর প্রাণী বা মাছ যেগুলো থাকে তারা কিন্তু শীতের দিনেও কিন্তু অনায়াসে বেঁচে থাকতে পারে। তাহলে এই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ এবং তার ফল। এবং তারপরে কিছু অনুশীলনী, কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো করতে হবে। এবং যদি কোনো জায়গায় কোনো রকম যদি অসুবিধা মনে হয় তো আমাকে কোশ্চেন করিস, তোমরা সবাই কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো এখানে অ্যান্সার দেওয়ার। তো আজকে এতটাই থাক, ধন্যবাদ।